আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব বা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব, এটি আমারই মতো আরও একজন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তাদের মধ্যে তরুণ, আমি ভদ্রলোকের নাম মনে করতে পারছি না, কিন্তু বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তিনি এই বিষয়টি নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছেন। তার শিরোনাম এবং তার বিষয়বস্তু দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। অসাধারণভাবে কথা বলেন তরুণ। আ তো প্রথমত তাকে ধন্যবাদ জানাই। কারণটা হলো যে আমি সেই কনটেন্টটির যতটুকু অংশ শুনেছি, আ সেই কনটেন্টের মধ্যে তিনি একবার যে 111 সম্পর্কে একটু প্রশংসা করেছিলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন সম্পর্কে। আর সেই প্রশংসা করার পর তার যারা ভিউয়ার রয়েছেন, তার ভিউয়ার আমার চেয়ে বেশি। আ হয়তো তার যে আ যাকে বলে পেজের যে রিচ, এটাও আমার চেয়ে বেশি। কিন্তু তারপরেও যেহেতু তিনি এক্সক্লুসিভলি পলিটিক্যাল কনটেন্ট করেন না, যেটা আমি করি। তো তিনি বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করেন। রাজনীতি, অর্থনীতি, গল্প, কবিতা, বিভিন্ন বিষয় নিয়ে ভ্যারাইটি। তো তার কোনো কনটেন্ট দেখা গেল যে মিলিয়ন ভিউ হয়ে যায়। তো তারই মধ্যে এটি তার একটা পলিটিক্যাল কনটেন্ট। তো সেই পলিটিক্যাল কনটেন্টে তিনি আফসোস করে একবার বলেছিলেন যে, যে যুগ চলছে সেই যুগের তুলনায় যদি আমি গত ১৫ বছর, তারপর এই গত ১৭ মাস বা তারও আগে বিএনপির জমানা যদি চিন্তা করি, তাহলে ন্যায় বিচার, সুশাসন এবং প্রশাসন সম্পর্কে মানুষের যে ইতিবাচক ধারণা, সেই দিক থেকে ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ভালো ছিল। তো এটা বলার পরে সেই যে কনটেন্ট ক্রিয়েটর ভদ্রলোক, তার পেজে যত মন্তব্য এসছে, উনি অবাক হয়ে গেছেন যে বেশিরভাগ মন্তব্য পজিটিভ এবং অনেকে যেটা বলেছেন যে, "আপনি কি বলেন? বর্তমান জমানার তুলনায় ১/১১ যে জমানা, সেটা ছিল রীতিমতো জান্নাতি জমানা।" এই কারণে তিনি আপ্লুত হয়ে এই আমি যে টপিক নিয়ে করছি, সেই টপিকটা নিয়ে তিনি আলাদা আরেকটা কনটেন্ট তৈরি করেছিলেন এবং সেটাও লক্ষ, লক্ষ মানুষ দেখেছে। তো আমি তার সেই পুরো কনটেন্টটি শুনিনি। আমি সাধারণত এগুলো শুনি না। শুনি না এই কারণে যে শুধু হেডলাইনে আ তিনি যে বিষয়টি মেনশন করেছেন, সেই বিষয়টিগুলো নিয়ে যদি আমি ইন ডিটেইলস তার বক্তব্য শুনি, তাহলে I must be biased by his thinking. কিন্তু আমি যে কাজটি করি সেটি হলো যে আমি সবসময় আমার নিজস্ব মতামত ব্যক্ত করি, যাতে অন্য কারোর সঙ্গে আমার মতামত মিলে না এবং ভিন্ন মত হয়। আর সেটা না হলে তো দর্শক শুধু খুঁজতে থাকে যে এই ধরনের ভিডিও কোথায়, কোথায় আছে। তো খুঁজতে গিয়ে দেখে যে মিস্টার রনি কোথাও নকল করেছেন, কারো কথা বলেছেন, তাহলে আপনাদের হয়তো আমার ব্যাপারে আগ্রহ থাকবে না। যাক, ভূমিকা বাদ দিয়ে আসল কথায় আসি। আমরা সবাই ত্যক্ত বিরক্ত। ভীষণ রকম ত্যক্ত বিরক্ত এবং ২০০১ সন থেকে আজ অবধি যে ২৪ বছরের বা ২৫ বছরের বিভিন্ন শাসন প্রণালী ধরেন, সেই শাসন প্রণালীতে আমরা বিচার বিভাগ দেখেছি। কিভাবে বিচারক নিয়োগ হয়, দুর্নীতি দমন কমিশন দেখেছি। তারপর সরকারি কর্মকর্তাদের দেখেছি, নিম্ন আদালত দেখেছি। এরপরে রাজনীতির যে পলিটিক্যাল টাউট, বাটপার যারা আছেন, তাদের দুর্বৃত্তপনা দেখেছি। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মানে দুর্নীতির স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, এরা চাউল চুরি থেকে শুরু করে, মানে সংসদের ক্যান্টিনের যে খাবার-দাবার, সেই খাবার-দাবার পর্যন্ত তারা চুরি করেছে এই গত ২৫ বছরে। তারপর যেগুলো দুর্নীতিতে রীতিমতো মাইলস্টোন স্থাপন করেছে, যেমন ধরেন আওয়ামী লীগ জামানাতে রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ কাণ্ড। মানে একটা বালিশ নিচ থেকে ৪ তলায় তুলতে ৳৪,০০০ বা ৳৩,০০০ লাগে, হোয়াটএভার মেবি। এই কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না, বিশ্বাস করেন। কিংবা ধরুন পরিমাণে অল্প, বাট বিএনপি জমানাতে ইলেকট্রিক পোল যে কোম্পানি খাম্বা, সেই খাম্বাকে নিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে, বিএনপি বলছে যে আমাদের আপনজনের যে কোম্পানি, তারা খুব অল্প ব্যবসা করেছে, বেশিরভাগ ব্যবসা করেছে আওয়ামী লীগের দোসর জেমকন গ্রুপ, অর্থাৎ কাজী শাহেদ আহমেদ, সেই তার কোম্পানি ছিল জেমকন গ্রুপ। তো সেই জেমকন গ্রুপ করেছে 80% কাজ। কিন্তু সেই কাজী শাহেদ আহমেদ আওয়ামী লীগের দোসর ছিলেন, তার ছেলে আওয়ামী লীগের এমপি ছিলেন, তাদের বদনাম হয়নি। আর গিয়াসউদ্দিন আল মামুন
তারেক রহমান সাহেবের বন্ধু ছিলেন, তিনি মাত্র 20% ব্যবসা করেছেন। আর এখন বাস্তবতা হলো গিয়াসউদ্দিন মামুনের সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। কেউ যদি প্রমাণ করতে পারে, বিএনপি বলল যে আমরা হাত কেটে ফেলব। তো সেখানে সেই খাম্বা নিয়ে কী অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু হোয়াট এভার মেবি, এই ছিল অমানবিক। সারা বাংলাদেশের টোটাল তখন ৩,৫০০-এর মতো মেগাওয়াট। কল্পনা করতে পারেন, এখন এক একটা বিদ্যুৎ কেন্দ্র ৩,৫০০, আর তখন বিএনপি জমানাতে সারা বাংলাদেশে ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প ছিল। তো সেই ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি তার ৫ বছরে যোগ করতে পারেনি। কিন্তু লক্ষ লক্ষ বিদ্যুতের খাম্বা বিভিন্ন জায়গাতে বসিয়ে দিয়েছে, না তার না কোনো কিছু, কেবলমাত্র টাকা কামানোর জন্য। এখন তো ধরেন উন্নয়ন প্রকল্প শেখ হাসিনার জামানাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে, বিদেশ থেকে ঋণ এসেছে, আমাদের জাতীয় আয় বেড়েছিল ইত্যাদি সব কিছু। তো যার ফলে দুই হাতে উন্নয়ন হয়েছে, দুই হাতে দুর্নীতি হয়েছে। কিন্তু বিএনপির জমানাতে ইকোনমি খুব ছোট ছিল। তো ছোট্ট একটা ইকোনমি, একজন ধরেন একটা মুরগি সে ২টা ডিম পাড়ে, আপনি যদি ২টা ডিম চুরি করে নিয়ে যান কী অবস্থা হবে? তো সেই ক্ষেত্রে আমরা যখন ২০০৯ সনে ক্ষমতায় আসলাম, আসার পর দুর্নীতির যে কতগুলো চিত্র আমার সামনে আসলো। যেমন যোগাযোগ মন্ত্রণালয়ে আমি সংসদীয় কমিটিতে ছিলাম, প্রথম আমার কাছে যে ফাইলটি এলো, সেই ফাইলটি ছিল এই যে হানি ফ্লাইওভার। আপনার অবাক হবে যে এই হানি ফ্লাইওভারটা প্রায় ১ বছর যাবৎ ঘুরছে বিএনপির জমানাতে। কেন ঘুরেছে? ওখানে আসলে কমিশনটা সেটেল হয়নি। মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন তিনি কমিশন চেয়েছেন, আবার তিনি সেই কমিশন মানে ভবনের নাম করে তিনি কমিশন নিতেন, নাজমুল হুদা সাহেব। এবং এটা আমার কাছে মানে একেবারে, আমি গিয়াসউদ্দিন আল মামুন নিজে বলেছেন যে ভাই কী বলবো, যে এই লোকটা কী করতেন, এই সিএনজির নামে বিভিন্ন নামে যোগাযোগ মন্ত্রণালয় থেকে তিনি ঘুষ কালেকশন করতেন ১০০ টাকা, নিজে রাখতেন ১০ টাকা আমাদেরকে দিতেন, নিজে রাখতেন ৯০ টাকা আমাদেরকে দিতেন ১০ টাকা। আর সেই ১০ টাকা নিয়ে আমরা বদনামের মধ্যে পড়েছি, এটা বাস্তবতা। তো এই যে ঘুষ নিয়ে ধাক্কাধাক্কি করার কারণে হানি ফ্লাইওভার হয়নি। আওয়ামী লীগ করলো কি, ১ সপ্তাহের মধ্যে ক্ষমতায় আসার মানে যখন তারা সরকার চালু করলো, ১ সপ্তাহের মধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিল। তারপর সেই সিদ্ধান্ত নিয়ে তারা সেটা বাস্তবায়ন করে ফেলল। আচ্ছা, দ্বিতীয় আরেকটা প্রকল্প দেখেন, শেষ বছরে গিয়ে ওই যে হোটেল রেডিসনের সামনে যে ফ্লাইওভারটা, বড় ফ্লাইওভারটা, এটা বিএনপি করতে পারেনি ওই ঘুষ লেনদেনের কারণে, যোগাযোগ মন্ত্রণালয়ের। সেটা আওয়ামী লীগ এসে ১ মাসের মধ্যে করে ফেলল। এরপরে যেটা মহাখালী ফ্লাইওভার, আপনাদের মনে আছে সেই মহাখালী ফ্লাইওভারের যেই তখন প্রকৌশলী ছিলেন কামরুল হাসান সাহেব, এলজিডিসির বিখ্যাত প্রকৌশলী, তার সঙ্গে সেই যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার কী ধাক্কাধাক্কি মারামারি, টেরিবল অবস্থা। তিনি প্রকল্প অনুমোদন দেবেন না, এর কারণ হলো এটার কোয়ালিটি মেনটেন হয়নি, বিয়ারিংগুলো লাগানো হয়নি, কাজে এটা উদ্বোধন করা যাবে না। আর উদ্বোধন না করা পর্যন্ত বিল দিতে পারছে না। তো এইরকম ছিল দুর্নীতি, ছোট পরিসর, কিন্তু সেই ছোট পরিসরে মারাত্মক দুর্নীতি। ব্যবসায়ীদের মধ্যে ধরেন ওই জমানাতে ২০০১ থেকে ২০০০ যাকে বলে ৬ পর্যন্ত অতটা মানে বাংলাদেশের এখনও যে ব্যবসা বাণিজ্য মানে এসালাম তৈরি হয়নি, কিন্তু যা তৈরি হয়েছিল ওই জমানাতে তারা পুরো বাংলাদেশকে গাং করে দিয়েছে। যেখানে যতটুকু করা সম্ভব এক্সট্রিম পর্যায়ে, অর্থাৎ ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে এক্সট্রিম লেভেলে সর্বস্তরে ব্যবসায়ীরা, আমলারা, কামলারা এক্সট্রিম লেভেলে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির প্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত বিএনপি কখনো অ্যাভয়েড করতে পারবে না। তো যেটা বলছিলাম যে সেই ধাক্কার উপরে গিয়ে যখন 1/11 এলো, সবাই 1/11-এর সময় মনে করেছিল ঈদের চাঁদ এসেছে, খুশির বন্যা বয়ে গেছে, রাস্তাঘাটে টাকার বস্তা পড়ে থাকছে, কেউ রাস্তাঘাটে টাকা ধরেনি। তারপর বাড়ি গাড়ি সব কিছু ফেলে লোকজন পালিয়েছে, এবং দুর্নীতিবাজরা আমার জানা মতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে না, তারও আগে এই বাংলায় যেদিন থেকে ধরেন ইশাখার রাজত্ব, মুশাখার রাজত্ব, শায়েস্তা খানের রাজত্ব, মীর জুমলার রাজত্ব, তারপরে আলীবর্দী খাঁর রাজত্ব, আলীবর্দী খাঁর আগে মুর্শিদ কুলি খাঁর রাজত্ব, এগুলো খুবই রিমার্কেবল। তার অসাধারণ একটি বলে রাজত্ব তৈরি করেছে। আল্লাউদ্দিন হোসেন শাহের রাজত্ব, নুরশাহ শাহের রাজত্ব, পরাগল খান, ছুটি খানের রাজত্ব, অসাধারণ তারা একটা লিগেসি তৈরি করেছে। কিন্তু ১/১১-র সময়
একাগ্রের সময় আমাদের সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন যেভাবে দুর্নীতিবাজদেরকে কাফন তৈরি করে দিয়েছিল, স্বয়ং খালেদা জিয়া তার আয়কর ফাইল তিনি অ্যামেন্ডমেন্ট করতে বাধ্য হয়েছেন, টাকা জমা দিতে বাধ্য হয়েছেন। যে সরকার যে ইন্ডিমেন্টারি দিয়েছিল যে এই সময়টাতে যদি তোমরা সেই তোমাদের কালো টাকা সাদা করো, সেই কালো টাকা সাদা করার জন্য এতটা ভয় যে বেগম খালেদা জিয়া স্বয়ং নিজে এবং সাইফুর রহমান সাহেব নিজে সে তাদের কালো টাকা সাদা করেছিলেন। কল্পনা করতে পারেন, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থমন্ত্রী, দীর্ঘকালীন অর্থমন্ত্রী, তার ফাইলে তিনি কালো টাকা সাদা করেছিলেন। যে তালিকা তৈরি করা হয়েছিল 1/11-এর সময়, ব্যবসায়ীরা ভয়ে থরথর করে কেঁপেছিল। 1/11-এর সময় প্রকাশ্যে ঘুষ নেবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো একটা মামলা পড়ে থাকবে, কোনো একজন বিচারক মামলা রায় দেবেন না, ভয়ে মব হবে বাংলাদেশে, এটা কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। সেই জিনিসগুলো হয়েছিল। এখন মানুষ এত বছর পরে 25 বছরের যে রাজনীতি বা তার আগের সেই 11 যে সময় হয়েছে তার আগের 26 বছরের রাজনীতি, 26 না আরও বেশি, 30 বছরের রাজনীতি যদি 2006 সন ধরেন, তো 2006 সন 1971 থেকে 25 বছর, সেই 25 বছরের যে রাজনীতি সকলে 50 বছর, সেই 50 বছরের ইতিহাসে যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে না করেন তাহলে উন্নয়ন হয়তো হয়নি, অর্থনীতির যে চাকা ওটা পিছিয়ে পড়েছিল, কিন্তু সামাজিক যে অবক্ষয় এটি রোধ হয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষের মনে স্বস্তি ফিরে এসেছিল, মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে প্রশাসনের উপর নির্ভর করতে পারত, প্রশাসন তাকে সহযোগিতা করত, সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা ফিরে এসেছিল, কোনো সন্দেহ নেই। আর্মি, বাংলাদেশ আর্মি যদি কখনো দেশপ্রেমিক হয়ে থাকে সেটা 11 সময় হয়েছিল, কিন্তু এরশাদ জামানাতে আর্মি দেশপ্রেমিক হয়নি, এর সাথে তাবেদার ছিল। শেখ হাসিনার জামানাতে আর্মিকে কোনো অবস্থায় আপনি দেশপ্রেমিক বলতে পারবেন না। আর্মির যে সমস্ত কর্মকর্তারা আওয়ামী লীগের দোসর ছিলেন তারা আর্মির সুনাম সুখ্যাতি নষ্ট করেছিল। আর্মির জীবনে দুটো ইভেন্ট, তিনটে ইভেন্ট। একটা ইভেন্ট ছিল 71 মুক্তিযুদ্ধ, তারা রিভোল্ট করেছিল। দ্বিতীয় ছিল যে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের মধ্যে নানা টার্মাটাইল হওয়ার পরে তারা খুনিদের পক্ষ অবলম্বন করেনি, তারা রুখে দাঁড়িয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 7ই নভেম্বর তারা ঘটিয়েছিল। এটা তাদের দ্বিতীয় লিগেছি। আর থার্ড লিগেছি হলো এই 11 সময়। এর বাইরে কোনো লিগেছি নেই, নাথিং। এই কথাটাই সেই কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন। আর বলার কারণে আমার কাছে মনে হলো যে আই শুড সে, আমার এটা বলা উচিত। এর কারণ হলো যে অতিরিক্ত ফ্ল্যাটারিং, যে কোনো ব্যাপার অতিরিক্ত ফ্ল্যাটারিং, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, ডিবি হোক বা পুলিশ হোক, মানে শক্তিশালী অর্গানাইজেশনগুলোর ফ্ল্যাটারিং করা মানে এদেরকে শেষ করে দেওয়া, নিজেও শেষ হয়ে যাওয়া। দ্বিতীয়ত হলো যারা ভালো কাজ করেছেন, ফখরুদ্দিন সাহেব ঘুষ খেয়েছেন, মইনু আহমেদ ঘুষ খেয়েছেন, আমি বলতে পারবো না, কোনো অবস্থাতেই বলতে পারবো না, আমার মনই বলছে না যে তারা ঘুষ